শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কোনো একটি লবণে থাকা অম্লীয় মূলক শনাক্তকরণ শিখব। তো আজকের ক্লাসে আমরা যে অম্লীয় মূলকগুলো শনাক্তকরণ শিখব সেগুলো হচ্ছে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, সালফাইড আয়ন, কার্বনেট আয়ন, সালফেট আয়ন, নাইট্রেট আয়ন ইত্যাদি। তো চলো সবার প্রথমে আমরা ক্লোরাইড আয়ন শনাক্ত করে দেখি। তো আমরা একটি ক্লোরাইড লবণ নিব, যেমন সোডিয়াম ক্লোরাইড। এর মধ্যে আমরা যুক্ত করব সিলভার নাইট্রেট দ্রবণ এবং সিলভার নাইট্রেট অবশ্যই নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হতে হবে, তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এই সাদা অধক্ষেপ নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয়। অর্থাৎ যদি আমরা এজিসিএল দ্রবণে যুক্ত করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তৈরি হবে এজি NH3 2 সিএল এবং পানি। তো এজি NH3 2 সিএল, এই যৌগটির নাম হচ্ছে ডাই অ্যামিন সিলভার 1 ক্লোরাইড এবং এটি হচ্ছে একটি জটিল যৌগ। সো এভাবে সিলভার ক্লোরাইড অধক্ষেপ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয়ে যায়। তো এইভাবে আমরা ল্যাবরেটরিতে ক্লোরাইড আয়ন টেস্ট করে থাকি। এবার আমরা শিখবো ব্রোমাইড আয়ন। তো আমরা যদি একটি ব্রোমাইড লবণ সোডিয়াম ব্রোমাইড, এর মধ্যে আমরা যুক্ত করি সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত, তাহলে সিলভার ব্রোমাইডের হালকা হলুদ অধক্ষেপ পড়ে।
এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। এই পদক্ষেপ নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আংশিক দ্রবণীয়। অর্থাৎ যদি আমরা AgBr এর মধ্যে যুক্ত করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে AgNH3 2Br নামক একটি জটিল যৌগ গঠিত হয় এবং পানি উৎপন্ন হয়। তো এই জটিল যৌগটির নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। তো এবার আমরা দেখব আয়োডাইড আয়ন শনাক্তকরণ। তো আমরা যদি পটাশিয়াম আয়োডাইড লবণের মধ্যে যুক্ত করি সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত, তাহলে সিলভার আয়োডাইডের হলুদ বর্ণের পদক্ষেপ পড়ে এবং পটাশিয়াম নাইট্রেট তৈরি হয়। এই পদক্ষেপ নাইট্রিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উভয় দ্রবণে অদ্রবণীয়। এবার আমরা দেখব সালফাইড আয়ন শনাক্তকরণ। তো আমরা যদি জিঙ্ক সালফাইড লবণ নিয়ে তার মধ্যে যদি আমরা যুক্ত করি H2SO4, সেক্ষেত্রে তৈরি হয় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাসটি হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের মধ্যে যদি লেড এসিটেট চালনা করা হয়, তাহলে লেড সালফাইড যৌগের কালো পদক্ষেপ পড়ে এবং পাশাপাশি ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। তো এভাবেই
সালফাইড আয়ন শনাক্ত করা হয়ে থাকে। এবার আমরা দেখব কার্বনেট আয়ন শনাক্তকরণ। তো আমরা যদি একটি কার্বনেট লবণ নিই, যেমন সোডিয়াম কার্বনেট, এর মধ্যে যদি আমরা যুক্ত করি বেরিয়াম নাইট্রেট, তাহলে বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ পড়ে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। এই অদক্ষেপ খনিজ অ্যাসিডে দ্রবীভূত হয় এবং বুদবুদ নির্গত হয়। যেমন বেরিয়াম কার্বনেট খনিজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে। তাহলে এটি হচ্ছে কার্বনেট আয়ন শনাক্তকরণের একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা যদি যে কোনো কার্বনেট লবণ নিয়ে তার মধ্যে আমরা HCl যুক্ত করি, তাহলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাস চুনের পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি। তো যেহেতু ক্যালসিয়াম কার্বনেট পানিতে খুবই অল্প মাত্রায় দ্রবণীয়, এই জন্য এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়ে এবং একটি ঘোলা দ্রবণ তৈরি হয়। তো এটাই হচ্ছে আমাদের সাদা চুনের পানি ঘোলা করার পরীক্ষা। তো এর মাধ্যমে আমরা কার্বনেট আয়নকে শনাক্ত করতে পারি। আরেকটি পদ্ধতি হচ্ছে যে আমরা যদি একটি কার্বনেট লবণের মধ্যে যুক্ত করি লেড এসিটেট, তাহলে লেড কার্বনেটের সাদা অদক্ষেপ পড়ে এবং তৈরি হয় CH3C ডাবল ও Na। তো এই সাদা অদক্ষেপ লঘু নাইট্রিক অ্যাসিডে বুদবুদ সহ দ্রবণীয়। তো এই তিন ওয়েতে আমরা কার্বনেট আয়নকে শনাক্ত করতে পারি।
এবার আমরা দেখব সালফেট আয়ন শনাক্তকরণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটি সালফেট লবণ যেমন সোডিয়াম সালফেট নিয়ে তার মধ্যে আমরা যুক্ত করি বেরিয়াম নাইট্রেট, তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে এবং পাশাপাশি সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। এ অধক্ষেপ লঘু খনিজ অ্যাসিডে অদ্রবণীয়। তো এটাই হচ্ছে আমাদের সালফেট আয়নের উপস্থিতি শনাক্তকরণের নিশ্চিত পরীক্ষা। আরেকটি ওয়েতেও সালফেট আয়ন শনাক্ত করা যায়, সেটা হচ্ছে যে আমরা যদি সালফেট লবণের মধ্যে লেড এসিটেট যুক্ত করি, তাহলে লেড সালফেটের সাদা অধক্ষেপ পড়ে এবং তৈরি হয় CH3COO। এইভাবে আমরা সালফেট আয়ন শনাক্ত করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা শনাক্ত করব নাইট্রেট আয়ন। তো নাইট্রেট আয়ন শনাক্ত করার জন্য আমরা নিয়ে নিব নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গাঢ়, এবং নিব ফেরাস সালফেট। তো ফেরাস সালফেট হতে হবে সদ্য প্রস্তুতকৃত। তাহলে তৈরি হবে ফেরিক সালফেট প্লাস নাইট্রিক অক্সাইড এবং পানি। এরপর আমরা নিয়ে নিব ফেরাস সালফেট প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস 5 অণু পানি। তাহলে তৈরি হবে FeNO, H2O5, SO4। তো যৌগটির নাম হচ্ছে পেন্টা একুয়া
নাইট্রোসো আয়রন টু সালফেট। এবং এক্ষেত্রে একটি বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়। তো এই জন্য আমরা এই পরীক্ষাটিকে নাইট্রেট আয়নের বলয় পরীক্ষাও বলে থাকি। তো যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোন পরীক্ষার মাধ্যমে নাইট্রেট আয়ন শনাক্ত করা হয়ে থাকে, তাহলে আমাদের আনসার হবে বলয় পরীক্ষা। এবার আমরা সর্বশেষ কপার 2+ এবং জিঙ্ক 2+ আয়নের দুটি বিশেষ শনাক্তকরণ বিক্রিয়া আমরা দেখব। গত ক্লাসে আমরা কপার 2+ আয়ন এবং জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ শিখেছি। তো আজকে আমরা আরো দুইটা বিক্রিয়া দেখব যেগুলোর মাধ্যমে কপার 2+ এবং জিঙ্ক 2+ আয়নকে শনাক্ত করা হয়ে থাকে। তো আমরা যদি যে কোনো কপার লবণে, যেমন কপার সালফেট, এই দ্রবণে যুক্ত করি পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6, তাহলে 4টা পটাশিয়াম পরমাণু 2টি কপার পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হবে, উৎপন্ন হবে কপার ফেরোসায়ানাইড। এবং লালচে বাদামি পদক্ষেপ পড়বে। পাশাপাশি উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। এবার আমরা নিব জিঙ্ক সালফেট, হচ্ছে জিঙ্ক আয়নের ক্ষেত্রে। এর মধ্যে আমরা যুক্ত করব পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে 4টা পটাশিয়াম পরমাণু 2টি জিঙ্ক পরমাণু দিয়ে রিপ্লেস হবে, উৎপন্ন হবে জিঙ্ক ফেরোসায়ানাইড। তো এই ক্ষেত্রে জিঙ্ক ফেরোসায়ানাইডের সাদা পদক্ষেপ পড়বে। তো এইভাবে আমরা কপার আয়ন এবং জিঙ্ক আয়ন শনাক্ত করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের সমস্ত আয়ন শনাক্তকরণ। তো আশা করি তোমরা সবগুলো আয়ন শনাক্তকরণ ভালোভাবে বুঝতে পেরেছো। এই শনাক্তকরণগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা সবাই বিক্রিয়াগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই টপিকে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।